কাজ করছেন বিশ্বভারতী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং আলিয়া বিশ্ববিদ্যালয়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20, আর তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থাবলী হলো নজরুল প্রতিভা, প্রসঙ্গ, বৈষ্ণব সাহিত্য, তাছাড়া বাংলা সাহিত্যে মুসলমান সমাজ ও চরিত্র, রবীন্দ্র প্রবন্ধ সমীক্ষা, শতাব্দীর আত্মনাথ ও অন্যান্য প্রবন্ধ। তাছাড়াও রবীন্দ্রনাথ, আধুনিক বাংলা বিষয়ক কবিতা, নবজাতক, কবিতা পাঠ, বন্দির বন্দনা ও কবি বুদ্ধদেব, বিদ্যাসাগর, বিদ্যাসাগর সম্পর্কে খতিয়ান প্রভৃতি। বর্তমানে রবীন্দ্র প্রবন্ধ সমীক্ষার দ্বিতীয় পর্ব তথা উত্তর নোবেল পর্ব রচনার পরিশ্রমে তিনি নিযুক্ত আছেন। আমি লায়েক আলী স্যারকে অনুরোধ করবো রাইসে আসার জন্য। থ্যাংক ইউ। আমাদের এই সম্মিলন কাজ করুক, এটা আমার প্রথম বিনীত এবং খুব সুস্পষ্ট আবেদন। আমি ছুঁয়ে আসতে চাইছি এই আজকে কিনোট অ্যাড্রেসে সেই ইতিহাসটা, বাংলাদেশে মুসলমান আগমনের সময়টা কি ছিল, কেমন ছিল, সেটা জানতে গেলে আমাদের আরো একটু পিছিয়ে যেতে হবে। আমরা যারা ইতিহাসের ছাত্র তারা সবাই জানি যে ভারতবর্ষে মুসলমানরা এসেছে দুভাবে, দুটো পদ্ধতিতে এসেছে। একটা হচ্ছে বাণিজ্যিক সূত্রে যারা এসেছেন, ভারতবর্ষের সঙ্গে আরবের বাণিজ্য, মুসলমানদের সমাজে একটা গন্ডগোল শুরু হয়। গন্ডগোলটা ইন্টেলেকচুয়ালদের সঙ্গে, কট্টরপন্থীদের গন্ডগোল বলা যেতে পারে, মূলত দূরে সরিয়ে রেখেছিল এবং এর থেকে বেরোতে চেয়েছিলেন যে বৌদ্ধরা, তাদেরও তারা গোটা মধ্যযুগ জুড়ে, মধ্যযুগের আগে থেকে, মানে হিন্দু বৌদ্ধ যুগ বলে যে অংশটাকে আমরা বলি, সেই সময়ে তারা বৌদ্ধদের ওপরে প্রবল অত্যাচার করেছে। এটা নিয়ে আমার আন্ডারে একটা পিএইচডি হয়েছিল। তো সেই পিএইচডিটার ইতিহাসটা আমি সময় আধ ঘন্টা, এটা কিন্তু ব্র্যাকেট, সেটা হচ্ছে যে কি বলে, সেই পিএইচডিটার অ্যাওয়ার্ডের হওয়ার পর যখন ইউনিভার্সিটিতে ছাপাবার জন্য দাবি করা হলো, মানে প্রে করা হলো, তখন ওটা গেল আরেকবার করতে হয়, জমা দিতে হয় থিসিসটা, আরও দুজনের কাছে যাবে। তো তার মধ্যে একজন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পালি বিভাগের ব্রাহ্মণ পণ্ডিত। তিনি গালিগালাজ করে লিখেছিলেন দীর্ঘ কয়েক পাতা ভিসিকে, যে তোমরা এই ধরনের থিসিসকে কেন পিএইচডির জন্য, কি করে পিএইচডির জন্য দিয়েছো। ভিসি এসে আমাকে একটা মিটিংয়ে বলছিলেন, আমি বললাম আপনি সোশিওলজির লোক হয়ে এই কথাগুলো বলছেন কি করে? হিন্দু বৌদ্ধ সংঘাত কি হয়নি? সেই রক্তাক্ত ইতিহাসের রেকর্ড তো উনি বানিয়ে লেখেননি। আমার আন্ডারে কাজ হয়েছে ঠিকই, এবং আমি মনে করি ওটা দায়িত্বশীল কাজ, একজন বয়স্ক মানুষ, আমার থেকে বয়স্ক মানুষ করেছে। তো আপনি স্যার এই বিষয়টা এভাবে বলবেন না, এটা হয়েছিল ঘটনা। তা সেটাকে চাপা দেওয়ার একটা কাজ তো চলছেই। এখন হিন্দু বৌদ্ধের কোনো সংঘাত কোনো কালে ছিল বলে মনে হয় না। আমার একটা বই আছে, সেটা হচ্ছে কালিদাসের মেঘদূতের উপরে, মেঘদূতের অনুবাদ, মেঘদূতের কবি ও তার অনুবাদ। সেখানে দীর্ঘ ভূমিকায় আমি এই আলোচনাটা দেখাতে চেয়েছি যে হিন্দু বৌদ্ধের যে সংঘাতটা ছিল সেটা প্রবল, এবং বাংলা সাহিত্যের পুনর্বিবেচনা যদি করি সাহিত্যের ইতিহাসের, সেখানে নতুন নতুন কথা, তথ্য বোধহয় চলে আসবে, যে এতদিন ধরে ইংরেজদের পড়ানো বলে আমরা উচ্চারণ করেছি যে মুসলমানদের অত্যাচারে বৌদ্ধরা গিয়ে নেপালে পুঁথি নিয়ে পালিয়ে গেছিলেন, এই লজিকটা আমি আমার ছাত্রদের অন্তত পড়াই না, কোথাও এটা অন্যভাবে দেখার দরকার। তো যাই হোক, সেই হিন্দু বৌদ্ধ সংঘাতের ফলে নিম্নবর্গের অনেক মানুষ এবং বৌদ্ধ যারা মার খাচ্ছিলেন, তারা ইসলাম আগমনে ফলে ইসলামের কি বলবো ছত্রছায়ায় পৌঁছেছে। ইসলাম সেদিন কি শিখিয়েছিল? সাম্য মৈত্রীর কথা বলেছে, কোনো বিভেদের কথা বলেনি। কিন্তু সত্যি কথা বলতে কি, ধর্মীয় স্বাধীনতা ছাড়া ইসলামিক পাওয়ার যখন আসবে, তারপরে যদি দেখি ধর্মীয় স্বাধীনতা ছাড়া মুসলমান সমাজ
আর কিছুই পায়নি। কেমন সে কথায় আমি ভূমিকা হিসেবে এটা প্রথমে বলে নিচ্ছি। রাজনৈতিকভাবে মুসলমানরা আসছে, বাংলায় আসছে দ্বাদশ শতকের শেষ বা ত্রয়োদশ শতকের শুরুতে। তার 100 বছর আগে উত্তর ভারতের আজমিরের ওই পথে তারা আসছে, চেষ্টা চলছিল, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতির আসার পর থেকে কিছুদিনের মধ্যে যে অভিযানটা হলো সেটা সাকসেসফুল হয়েছে, এটাও খবর। তা এরপর আমরা দেখব যে ভারতবর্ষের প্রেক্ষাপটে বাংলাদেশে যে মুসলমানরা এলেন তারা কজন। আমি একটা লেখার নাম বলি, সেটা হচ্ছে খন্দকার ফজলে রাব্বি, ফার্সিতে লেখা বই, হাকিকাত ই মুসলমানি বাঙালা, তার ইংরেজি অনুবাদ আছে। আমি ফার্সি জানি না, আমি ইংরেজিটা ব্যবহার করেছিলাম আমার থিসিসে। তো তিনি দাবি করেছেন যে বাংলাদেশের অধিকাংশ মুসলমান আরব পারস্য দেশ থেকে আসা। এখান থেকে আমাদের ইতিহাসের দিকে নজর দিতে হবে। বঙ্কিমচন্দ্র বলেছেন মুসলমানরা রাজার জাত, এদেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হলো। কেন হলো, কারা মুসলমান হলো? আশ্চর্যজনকভাবে এদেশে রাজার জাত মুসলমানের মধ্যে কিন্তু নিম্ন বর্ণের মানুষ, চাষি এবং শ্রমিক সংখ্যায় এত এলো কি করে? বঙ্কিমচন্দ্র স্পষ্টত বলছেন ধর্মান্তরীকরণ হয়েছে, এবং কারা ধর্মান্তরিত হইল এবং কিভাবে হইল। কিভাবে হইল বঙ্কিমচন্দ্ররা বলছেন যে মার খাইয়া হইল। কিন্তু তাই কি? আমি একটু আগে বলেছি যে পথে মুসলমানরা এসেছে প্রথম, সেখানে কোনো মার ছিল না, ধর্মীয় তরবারি ছিল না। ইসলাম তরবারি নিয়ে এসেছে আর কোরআন নিয়ে এসেছে, এটা আংশিক সত্য, সার্বিক সত্য নয়। ইসলামের মূল বাণী যেখানে সাম্যের, মৈত্রীর এবং কি বলবো ঘৃণাহীনতার, ভালোবাসার, সেটা মনুশাস্ত্র দিতে পারেনি বলেই নিম্নবর্গের মানুষেরা এদেশে অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে। যে এলাকায় বৌদ্ধ ছিলেন বেশি পূর্ববঙ্গে, যে এলাকায় নিম্নবর্গের চাষি ছিল পূর্ববঙ্গে, সেখানে মুসলমান হয়েছে। উচ্চবর্ণের মানুষ কি মুসলমান হননি? হয়েছেন। তাদের দুটো দিক আছে। একটা হচ্ছে রাজশক্তি মুসলমান আসার ফলে আরবি ফার্সি ভাষা যখন প্রাধান্য পাচ্ছে, রাজকীয় কাজকর্মে ফার্সি ব্যবহার হচ্ছে, তারা অনেকেই আরবি ফার্সি শিখে নিচ্ছেন। তারা কি বলে রাজ পাওয়ারের সন্নিধানে যাচ্ছেন। ফল কি হচ্ছে না, কর্মবৃত্তি নিয়েছে যে হিন্দু সমাজ, তারা তাদের বয়কট করছে। কেন? মূল কারণ হচ্ছে ক্ষমতা যাওয়ার ক্ষোভ। একটু আগে বলেছি মুসলমানরা যখন আসছে তাদের রাজারা তাদের কন্যাকে বিয়ে দিচ্ছেন সেই বণিকদের সঙ্গে দক্ষিণ অঞ্চলে, কিন্তু যখন তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে মুসলমানরা আসছে উত্তর পথে, সেদিন রাজার ক্ষমতাচ্যুত হওয়ার ক্ষোভ তাদের প্রতি ঘৃণা জাগিয়ে দিচ্ছে। বিধর্মী, বিভাষী, তাদের খাদ্য আলাদা, পোশাক আলাদা, তাদের রুচি সম্পর্কে এদের কোনো পরিচয় ছিল না। তারা বিষয়টাকে ভালো চোখে নেয়নি। বাংলা সাহিত্যের মধ্যেও এগুলো দেখা যাবে যে শূন্য পুরাণের ভেতর যদি যান তাহলে দেখবেন যে ধর্ম হইলা জবন রূপী, মাথায় তো কালো টুপি, হাতে শোভে ত্রিকচ কামান। যারা বলছেন তারা ব্রাহ্মণ্য সংস্কৃতির মার খাওয়া মানুষ নয় তো, আমার বিশ্বাস তাই। তারা বৌদ্ধ নয় তো, যারা এখন ইসলামের কাছাকাছি চলে এসেছে। এই অবস্থাটা বদলাচ্ছে। কিন্তু ঘটনা এই যে শিক্ষা দীক্ষার যে উচ্চতা, সেখানে বেশি সংখ্যক মুসলমানকে আমরা গোড়াতেই পাচ্ছি না।
তুলনামূলকভাবে ইংরেজ আসার পর পরিস্থিতিটা অন্য ছিল, সেটা যাব। শুধু তুলনার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি যে এদিক থেকে ইংরেজরা ভাগ্যবান যে ওরা তাদের বশংবদ শ্রেণী পেয়েছিল, সাপোর্টার পেয়েছিল, কোয়ালিফাইড, তারা পেয়েছিল শিক্ষিত আরবি ফার্সি জানা মানুষ। রামমোহন রায়, তিনি জবরদস্ত মৌলবী, তিনি তার ব্যক্তি জীবনের ইতিহাসে আমি এক্ষুনি যেতে চাইছি না, সময় নষ্ট হবে। তা তিনি যে ব্রাহ্ম ধর্ম নিয়ে আসছেন, তার বেসটা কিন্তু ইসলামের একেশ্বরবাদিতা। তিনি বলছেন উপনিষদেও এটা আছে, কেমন? তা এই মানুষেরা কিন্তু ইংরেজের সাপোর্টার হয়ে দাঁড়াবেন। আমরা মুসলমানরা যখন এসেছি দেখছি তার পক্ষে যারা দাঁড়িয়েছে সংখ্যায় কেবল বেড়েছে। 19 শতকে যখন কি নাম কবি লিখবেন যে সংখ্যায় মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো, কেমন? তা এই নজরুলের কবির খুব প্রশংসাও করেছেন, নিজেও লিখেছেন ওই রকম লাইন। আমার নজরুল প্রতিভা এই নিয়ে আলোচনা করেছি আমি। তা মূল বিষয় হচ্ছে যে আমরা সংখ্যায় বেড়েছিলাম, কিন্তু আমাদের রাজা কিংবা যারা ধর্মান্তরিত করালেন মৌলভী, তারা কেউই এদের আপলিপশন ঘটাননি। যে কালচারাল অধিকার, সাংস্কৃতিক অধিকার আরব পারস্য তুরস্কের থেকে ইসলাম গ্রহণ করে ভারতে প্রবেশ করেছিল, তার সঙ্গে আমাদের একেবারেই পরিচয় ঘটেনি। আমরা রামা কৈবর্ত ছিলাম, রহিম শেখ হয়েছি। মানে নজরুল বলবেন যে ওই হাসিম শেখেরাই আমাদের এভারেজ মুসলমানের মাপকাঠি। তাই বোধ হয় এখনো এরকম অভিজ্ঞতাও আমার আছে। পাটনা ইউনিভার্সিটিতে বোধহয় গিয়েছিলাম, না রাঁচি। তা আমার ম্যাডাম সঙ্গে গেছিলেন, ঘরে ঢুকতে পারিনি, উনি চাবি নিয়ে বাজারে চলে গিয়েছিলেন যেখানে ওরা রেখেছিলেন। আমি ক্লাস শেষ করে, ক্লাস মানে একটা পিএইচডির এতে গেছিলাম আর কি, বলে রিফ্রেশার কোর্সে। তা শেষ করে এসে ঢুকতে না পেরে রাস্তায় এমনি পায়চারি করছিলাম। তা একজন মুসলিম ভদ্রলোকের সঙ্গে দেখা, তিনি ওখানে দর্জির কাজ করেন। পরিচয় করতে করতে বেরোলো, ওনার বাড়ি হাওড়া, মানে বাগনানের দিকে। তা তিনি এতক্ষণ কথা টথা বলছিলেন, তার দর্জি হিসেবে খ্যাতি আছে এখানে, ইত্যাদি ইত্যাদি। তারপর যখন আমাকে জিজ্ঞেস করলেন আমার নাম, আমি নাম বললাম, ও আপনি মুসলমান? তারপর একটাও কথা না বলে চলে গেল। তা আমাকে দেখে আমার হিন্দু বন্ধু বলছেন, তোমাকে দেখে মুসলমানের মতো মনে হয় না। এই জায়গাটা আগে সংশোধন হওয়া দরকার। কোথায় আমরা আছি নজরুলকে মনে রেখে বলছি যে এই সংশোধনের কাজে যারা নেমেছি তারা মার খেয়েছি। আজহারউদ্দিন খান মারা গেলেন গত বছর, তাই তো সাইফুল্লাহ? গত বছর মারা গেলেন আজহারউদ্দিন খান। 19-এ মারা গেছিলেন রোকেয়া। আজহারউদ্দিন খানের লাশ পড়ে আছে, আমি ভোর থেকে গেছি দেখা করতে। আর সমস্যা হচ্ছে কি, তার মা চিন্তিত, মানে তার স্ত্রী চিন্তিত, ছেলেটির সঙ্গে কথা বলছি আমি, যা কোথায় হবে তাহলে মাটি। তিনি হতাশ হয়ে পড়ছেন। ছেলে বলছে দেখো, চিন্তা করো না, আমি দেখছি। কি হয়েছে সমস্যা? না কি যেন সিপাহী বাজারের গোরস্থানে মুসলমানরা একট্ঠা হয়েছেন, তারা আজহার সাহেবকে এখানে মাটি দিতে দেবেন না। কি করেছিলেন অপরাধ? না তিনি মুসলমানদের সম্পর্কে বইপত্র লিখেছেন, যেসব অখ্যাত মুসলিম লেখক তাদের তুলে ধরেছেন, হিন্দুরা এ নিয়ে তাকে প্রশংসা করেছে, তাকে মাটি দেওয়া হয়নি। বিএলআরও অফিসের ওদিকে কোথায় একটা ফাঁকা মাঠের ভেতর, এটা মানে অখ্যাত জায়গায় তার মাটি হয়েছে। এইখান থেকে মুসলমান সমাজকে তুলতে গেলে কি করতে হবে আমি জানি না, আমি ছবিটা আপনাদের কাছে দিচ্ছি। এবং এটা একদিনে ঘটেনি, এটার পেছনে আরেকটি ইতিহাস আছে। আমি সম্প্রতি এই বিষয় নিয়ে ভাবতে গিয়ে
একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি, আপনারা এ নিয়ে কাজ করবেন। আমরা তো সীমান্তে এসে গেছি বয়সে, আমাদের তো আর সময় নেই বেশি, কিন্তু আপনারা যারা কাজ করবেন বলে এসেছেন, ভাবছেন, তারা ভেবে দেখুন যে যখন মুসলমানরা এদেশে এসেছিল তখন 3 ধরনের মুসলমানকে আমরা দেখেছি। এক, নিম্নবর্গের হিন্দু, হিন্দু থেকে মুসলমান হওয়া, বৌদ্ধ থেকে মুসলমান হওয়া। তারা হিন্দুদেরও কোনো কালচারের অধিকারী ছিল না, তারা সংস্কৃতও পড়তে শেখেনি, দেওয়া হয়নি, জিপ কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর ইসলাম যখন গ্রহণ করছে তাদেরও ওই কালমা পড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। রাজাও করেননি, মানে সুলতানেরা, আর মৌলভী সাহেবরাও করেননি। শিক্ষা দীক্ষা হয়নি। কেজো শিক্ষা মুসলমান যুগে ফার্সি শেখাটা হিন্দুরা শিখে নিচ্ছেন, তাই তো? হিন্দুরা ফার্সি শিখে কাজ করছেন ইসলামী রাজার সেরেস্তায়। দ্বিজেন্দ্রলালের পিতা কার্তিকেয় রায়, কার্তিকেয় চন্দ্র, তিনি তার আত্মজীবনীতে এক জায়গায় লিখছেন, ইংরেজরা এসে কি করলো। হাসান বলেছিলেন সেই কথাটা, যে ইংরেজদের আসার পর সেটা কি হলো, তার দুঃখটা আমি আপনাদের শোনাচ্ছি। যেখানে তিনি বলছেন যে রাতারাতি ফার্সি বন্ধ হয়ে গেল। একটু একটু সময় নিচ্ছি, বলছি। তিনি বলছেন 1835-এ ফার্সি স্টপ করছে ইংরেজরা। তখনও কিন্তু 1857 আসতে দেরি আছে। গোটা ভারতবর্ষ ইংরেজির দখলে নেই। 1757-তে ওরা দখল নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা। একটু একটু করে আমাদের পলিটিক্সে জড়িয়ে পড়ছে। তা বাংলায় সেটা পাওয়ারটা বেশি ওদের, এবং ওরা ফার্সি বন্ধ করে দিচ্ছে 1835। এবং বাতিল হওয়ার ফল কি হয়েছে তিনি বলছেন, বাঙালির পক্ষে পারস্য একরকম অকর্মণ্য হইল এবং ইহার আদর এককালে উঠিয়া গেল। বহু যত্নের ও শ্রমের ধন অপহৃত হইল, অথচ উপার্জনক্ষম পুত্র হারাইলে যেরূপ দুঃখ হয়, সেইরূপ দুঃখ এই সংবাদে আমাদের মনে উপস্থিত হইল, এবং বিদ্বান বলিয়া যে খ্যাতি লাভের আশা ছিল তাহা নির্মূল হইয়া গেল। ফার্সি জানলে তুমি আর বিদ্বান নও। প্যারিচাঁদের ওই লেখাটা মনে থাকবে তো? আলালের ঘরের দুলাল, যদি একটু ডিটেলসে পড়েন তাহলে দেখবেন ফার্সি জানা মানুষটা চাকরি বাকরি পাচ্ছে না, সে ঘুরে বেড়াচ্ছে, তার স্ত্রী তাকে বকাঝকা করছে। তা এই যেখানে অবস্থা, কেজো ফার্সি ওরা শিখে নিয়েছেন, কাজ করছিলেন, ইংরেজরা এসে বন্ধ করে বলল ইংরেজি শিখতে। আমরা সেদিন কি করেছিলাম? এই শ্রেণীর মুসলমান তো আসেননি। দ্বিতীয় শ্রেণী যারা ছিলেন তারা ছিলেন কর্মী। তাদের অবস্থা এই জায়গায় পৌঁছল, তারা ঘৃণা করতে শুরু করলেন মুসলমান, এই ইংরেজদের। ইংরেজি শেখাটা হারাম বললেন, ইংরেজি শিখলে জাত চলে যাবে বললেন। সেদিন হিন্দুদের ক্ষমতা হারাবার ক্ষোভে রটিত হয়েছিল যে মুসলমানের সংস্পর্শে গেলে জাত চলে যাবে। তাদেরই একদল মুসলমান হয়েছিলেন সেদিন, তারা প্রত্যাখ্যাত হয়েছিলেন বলে। কপালকুণ্ডলা পড়লে বোঝা যাবে যে এইরকম পরিবার মুসলমান সংস্পর্শে যাচ্ছে, তারা রিজেক্টেড, তারা বাতিল হয়ে যাচ্ছে, ফলে ওরা ইসলাম গ্রহণ করছে। বিবাহ সূত্রে ধর্ম গ্রহণ হয়েছে। এটা একটা সম্প্রদায়ের মুসলমান আছেন, আর নিম্ন শ্রেণীর আছেন, আর মধ্যবর্তী যারা, তারা হারালেন সব কিছু, যোগ্যতা হারালেন ইংরেজি না জানার জন্য, কিন্তু ইংরেজি শেখার কোনো তাগিদ তারা পাচ্ছেন না বা পেলেন না। একদিকে ক্ষোভ, ক্ষমতা হারাবার ক্ষোভে প্রচার হলো, মৌলানা মৌলবীরা প্রচার করছেন, এখানে ভুল হচ্ছে।
ইংরেজি শিক্ষা প্রায়োগিক যে শিক্ষা সেটা না হলে চাকরি বাকরি হবে না। আর ওই সময় আবহাওয়াটা কেমন ছিল পলিটিক্যাল, সেখানে ইংরেজরা যাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে তাদের সব ব্যাপারে মন্দ, তারা এটা প্রচার করছে। চিরকাল পাওয়ার যখন ক্ষমতা নেয় তখন যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় তাকে ছোট করে দেখানো। ইরাকে এই রিসেন্ট ঘটনায় কি হলো? তা যাই হোক, ইংরেজরা মুসলমানদের সব কিছু মন্দ এই প্রচারটা করা হচ্ছে এবং ভুলভাল তথ্য দিয়েও বই লেখা হচ্ছে। যারা পড়াশুনো জানা লোক নয় তারা বই লিখছেন। টড, তিনি কর্নেল, যুদ্ধবাহিনীতে ছিলেন, তিনি ইতিহাস লিখে ফেলছেন যেটা আদৌ কল্পনা। অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান, সেটা পড়ছে নতুন শিক্ষিত মানে ইংরেজি শিক্ষিত যুবকেরা, বঙ্কিমচন্দ্রেরা। তারা কি করছেন? এগুলোকে সত্য বলে শিরোধার্য করে নিচ্ছে এবং ফলে একটা দূরত্ব তৈরি হচ্ছে। মধ্যযুগে হিন্দু মুসলমান মৈত্রীর যে সম্পর্কটা তৈরি হয়েছিল, এক অংশ খারাপ ভাবলেও বৃহত্তর অংশে একটা মিল ছিল। ইংরেজরা সেখানে ফাটল ধরাতে শুরু করেছিল অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান লিখে। বঙ্কিমচন্দ্রেরা যে উত্তরকালে উপন্যাস লিখবেন, নাটক লেখা হবে, সেগুলোর মধ্যে ওই বইটার প্রভাব প্রবল মাত্রায় আছে। তো এবার আমরা দেখি যে এই আবহাওয়ার মধ্যে মুসলমানরা কিন্তু আর এগোতে পারছেন না। 1757 থেকে 1857, প্রায় 100 বছর ওরা পিছিয়ে আছে। এরই মধ্যে দুটো আন্দোলনের সঙ্গে মুসলমানরা যুক্ত হয়েছে। একটা হচ্ছে ওহাবি আন্দোলন আর ফারাইজি আন্দোলন, ফারাজ থেকে ফারাইজি। এই যে দুজন ব্যক্তিত্ব, এরা আমাদের উন্নতি করেননি। আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, কি বলে, একজন হচ্ছেন কি বলে ফারাজি আন্দোলনের 19 শতকের প্রথম দিক, হ্যাঁ, শরিয়তুল্লাহ আমাদের উপকার করেননি। আর তার আগে 1822-এ উত্তরপ্রদেশের সৈয়দ আহমেদ ব্রেলভি, তা এই দুজন কি করেছেন না, ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের সমস্ত কালচার ফিরিয়ে আনতে হবে, এই চেষ্টা করছেন। মূলত তাদের কোথায় ফেরাচ্ছেন? পুরাতন রীতি পদ্ধতিতে, নতুন যুগের সঙ্গে মিলিয়ে শিক্ষিত ইংরেজরা এসে আমাদের নষ্ট করে দিচ্ছে, এই প্রচার হচ্ছে। ফল হলো আমরা প্রায় 100 বছর পিছিয়ে যাচ্ছি। আর যখন কি বলে সিপাহী বিদ্রোহ হয়ে গেল, তার আগে পর্যন্ত মুসলমানরা, বাঙালি মুসলমান ও পান খাচ্ছি, বাইজি নাচাচ্ছি, বিলাস ব্যসনে ডুবে আছি, ক্ষয়িষ্ণু জমিদারি চলে যাচ্ছে, একের পর এক কৌশল করে ওরা নিয়ে নিচ্ছে, রোজগারের কোনো রাস্তা নেই, অর্থনীতি ভেঙে পড়ছে। এই মুসলমানরা এখনো ভাবছেন যে নবাব সৈন্য হেরে গেলে কি হবে, দিল্লি থেকে সিপাহীরা আসবে, আর এই এদের ইংরেজকে ওরা কি যেন বলতো, এই ইংরেজদের অন্য একটা শব্দ বলতো ওরা, তা এরা বঙ্গোপসাগরের জলে নিক্ষেপ করে দেবে। এই ছবিটা আমাদের বুকে বল দিচ্ছিল। যখন 1857 সিপাহী বিদ্রোহের রেজাল্ট বেরোলো, তখন আমরা বুঝতে পারলাম যে এইভাবে হবে না। ততদিনে কি বলে উত্তর ভারতের সে পণ্ডিত মানুষটি, যাকে আমরা শ্রদ্ধা করব, সৈয়দ আহমেদ, তিনি বুঝতে শুরু করেছেন যে ইংরেজি শিক্ষাটা দরকার। আপনারা নিশ্চয়ই জানেন যে তার সঙ্গে আবার এই কট্টরপন্থীদের সংঘাত প্রবল হলো। তুরস্কে যখন কি বলে কামাল আতাতুর্ক তুরস্ককে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন, এমনকি পোশাক আশাকও বদলাতে হবে বলছেন, কট্টরপন্থীরা তাকে এই সেদিনও গালি দিচ্ছিল। কেমন? তার মৃত্যুর আগে নজরুল যখন কামাল পাশা লিখছেন, তখন কামালের জয়ও হয়নি,
কিন্তু জয়ের ছবি দেখেছিলেন। তার মৃত্যুর পর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ তার স্মরণ সভা করেছেন, প্রবল প্রশংসা করেছেন মানুষটি কি করে এই ধর্মীয় আগ্রাসন, যা তাকে সমাজে উন্নতির দিকে, আগ্রাসনকে মুক্ত করে ধর্মীয় উন্নতির দিকে নিয়ে যাওয়ার কথা বলেছেন একটা জাতিকে। এসব কথা রবীন্দ্রনাথ বলছেন, আমরা ভাবছি না। আমরা কালও বলেছি যে কামাল আতাতুর্ক মুসলমানকে নষ্ট করে দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা পৌঁছেছি। মুসলমানরা যখন ক্ষমতা হারালো, তখনকার অবস্থা থেকে আজ পর্যন্ত ক্ষমতা পাবার সময় কি দাঁড়ালো? কে ক্ষমতায় আসবে, ভারতবর্ষের ক্ষমতায় কারা থাকবে? লক্ষ্য করে দেখুন, গুটি কয়েক মুসলমান, হাসান বলেছেন যে ক্রিম অফ দ্য সোসাইটি ওখানে চলে গেল লড়াইয়ের পর। লড়াইয়ের সময় থেকে এটা শুরু হয়েছিল। গুটি কয়েক মুসলমান আছে, আর সেই মুসলমান নেতৃত্ব দিতে পারছেন না, কেননা একটা প্রবল চাপ আছে, কি বলে, কওমি স্বার্থের, যেটা সমাজকে নিচের দিকেই টানছে। নজরুল লড়াই করেছিলেন, পারেননি, হেরেছেন। রোকেয়া চেষ্টা করেছিলেন, গালি খেয়েছেন। আমরা যদি সেই সাহস থাকে, মার খাওয়ার ইচ্ছে এবং সাহস, তবে বোধহয় আমরা এগোতে পারব। নতুন প্রজন্মের কাছে আমার এই আবেদন। 8 ঘন্টা কোথায় হয়েছে, হাসান ঘড়ি দেখছেন। আর আমি বলি যে নতুন প্রজন্মের কাছে আমার এই আবেদনটুকু রইল যে যতদিন না আমরা মানে কি বলবো, বস্তুবাদী হচ্ছি, যতদিন না আমরা মুক্ত চিন্তায় জীবনকে দেখতে পাচ্ছি, ততদিন আমাদের লড়াই করার যোগ্যতাই হবে না। লড়াই করার কথা বলবে যারা, তাদের আগে যোগ্য হতে হবে। সেই যোগ্যতা তৈরির জন্য প্রধান যেটা কাজ, সেটা হচ্ছে শিক্ষা, এবং ইতিহাসের শিক্ষা, দর্শনের শিক্ষা, বিজ্ঞানের শিক্ষা। ইসলাম প্রথম থেকেই যুক্তিবাদী ধর্ম, আর দুঃখজনকভাবে আজকে ইসলাম সব থেকে অযুক্তিপূর্ণ কাজকর্মে নিজেকে নিযুক্ত রেখেছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর লাইক আলী খান সাহেবকে। ওনার বক্তব্যের মধ্যে অনেক কিছু উঠে এলো। তবে আমি এখানে বসে বসে ভাবছিলাম যে অনেকগুলো শ্রেণীর মুসলিমদের সম্বন্ধে বলেছেন, এবং অনেকে আরব এবং ফারস্য থেকে সেই সময় এসেছেন। আমি একটা ভাবছিলাম যে এটা কি স্টাডি হতে পারে যে বাঙালি যে মুসলিম সত্তা, সেটা একটা শূদ্র সত্তা, এটা একটা হয়তো স্টাডি হতে পারে এরকম টাইপের। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। এর পরের সেশনে আমরা চলে যাব।